হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 13 নম্বর ক্লাস, যেটি 23 ফেব্রুয়ারি প্রথম শিফটে হয়েছিল। তো এসএসসি কিন্তু তোমাদের জিডি কনস্টেবল পরীক্ষার জন্য এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা শুরু হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, 2023 সালের আগস্টে হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে কোন পদক জিতে ইতিহাস গড়েছেন? তো ভারতীয় জ্যাভলিন খেলোয়াড় নীরজ চোপড়া বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি সোনার পদক জিতে ইতিহাস গড়েছিলেন। নীরজ চোপড়া, যিনি 2020 টোকিও অলিম্পিকে সোনা এবং 2024 সালে প্যারিস অলিম্পিকে রূপোর পদক পেয়েছিলেন। ঠিক আছে, তো প্যারিস অলিম্পিকে তিনি রূপো পেয়েছেন এবং 2020 টোকিও অলিম্পিকে কিন্তু সোনার পদক পেয়েছেন। নীরজ চোপড়া, যিনি বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 88.17 মিটার বর্ষা নিক্ষেপ করে সোনা জিতেছেন। ঠিক আছে, কোন ধরনের শুটিং খেলায় ক্রীড়াবিদরা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে গুলি করে? তো সঠিক উত্তর হবে রাইফেল শুটিং। রাইফেল শুটিংয়ে ক্রীড়াবিদরা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে গুলি করে। ঠিক আছে, নিচের কোন গ্যাস ঠান্ডা ও সংকুচিত করা হলে গ্যাস থেকে অতি প্রাকৃত তরল অবস্থায় পরিবর্তিত হতে পারে? তো সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড গ্যাস ঠান্ডা ও সংকুচিত করা হলে গ্যাস থেকে অতি প্রাকৃত তরল অবস্থায় পরিবর্তিত হতে পারে। ভারতীয় রেল জন ঔষধি ট্রেন কবে চালু করেছেন, যেটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডভিয়া পতাকা নাড়িয়ে এর যাত্রা শুরু করেন? তো সঠিক উত্তর হবে 2023 সালে। 2023 সালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডভিয়া এই জন ঔষধি ট্রেনের শুভ উদ্বোধন করেন। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে যে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারেন? তো কোনো ব্যক্তি যদি মনে করেন তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারেন। এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো অনুচ্ছেদ 32-এ কিন্তু বলা হয়েছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 32-এ 5 ধরনের আদেশ বা রিটের উল্লেখ রয়েছে। এই 5 ধরনের রিট কি বা আদেশ কি? হেবিয়াস কর্পাস, সার্টিওরি, প্রহিবিশন, ম্যান্ডামাস এবং কো ওয়ারেন্টো। ঠিক আছে, আর সুপ্রিম কোর্ট 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই রিট জারি করতে পারে, আর হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী বা অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু এই রিট জারি করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে হাইকোর্ট।
ঠিক আছে, 226 হচ্ছে হাইকোর্ট আর 32 হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চলো নেক্সট। কোন অ্যালবামটি রিকি কেজকে তার তৃতীয় গ্র্যামি পুরস্কার জিততে সাহায্য করে? রিকি কেজ। তো সঠিক উত্তর হবে ডিভাইন টাইডস। ডিভাইন টাইডস এই অ্যালবামের জন্য রিকি কেজকে তৃতীয় গ্র্যামি পুরস্কার জিততে সাহায্য করে। গ্র্যামি পুরস্কার দেয়া হয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। ঠিক আছে, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয়ে থাকে। সাইখোম মীরাবাই চানু হলেন একজন সাইখোম মীরাবাই চানু হলেন একজন ভারতীয় ভারোত্তোলক খেলোয়াড়। ঠিক আছে, সাইখোম মীরাবাই চানু হলেন একজন ভারতীয় ভারোত্তোলক খেলোয়াড়। মীরাবাই চানু একজন ভারোত্তোলন খেলোয়াড় যিনি 2020 সালে টোকিও অলিম্পিকে রূপোর পদক জিতেছিলেন। ঠিক আছে, 2020 সালে মীরাবাই চানু তিনি রূপোর পদক পেয়েছিলেন। আর মীরাবাই চানু প্রথম ভারতীয় ভারোত্তোলন হিসাবে অলিম্পিকে রূপো জিতেছেন। এর আগে 2018 সালে মীরাবাই চানু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। 2011 ওডিআই ক্রিকেট বিশ্বকাপের আয়োজক কে? 2011 সালে যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল তার আয়োজক ছিল ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ 2011 সালে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ ছিল। আর 2011 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ঠিক আছে, 2011 সালে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল এই শ্রীলঙ্কাকে পরাজিত করে। আর এখন পর্যন্ত ওডিআই বিশ্বকাপ ভারত দুবার জিতেছে। এর আগে 1983 সালে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। ঠিক আছে, চলো নেক্সট। দিল্লির গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সংশোধন বিল 2023 বিলটি ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি প্রতিষ্ঠা করে, যা মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্য সচিব এবং ড্যাশকে নিয়ে গঠিত। তো সঠিক উত্তর হবে দিল্লির প্রধান স্বরাষ্ট্র সচিব। তো এই যে কমিটিতে থাকবে, এই কমিটিটি কে কে থাকবে? দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্য সচিব এবং দিল্লির প্রধান স্বরাষ্ট্র সচিব। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন দেশের সাথে ভারতের একটি খোলা সীমান্ত রয়েছে? তো সঠিক উত্তর হবে আমাদের প্রতিবেশী দেশ নেপাল। নেপালের সঙ্গে ভারতের একটি খোলা সীমান্ত রয়েছে। ভারতে আর্থিক বছর বলতে কি বোঝায়? তো আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। ঠিক আছে, ভারতের আর্থিক বছর বলতে বোঝায় 1 এপ্রিল থেকে 31 মার্চ। এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, 1 এপ্রিল থেকে 31 মার্চ ভারতের আর্থিক বছর। কোন রাজ্যে কুদানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ভারতের কোন রাজ্যে কুদানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ু রাজ্যে এই কুদানকোলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কোন সালে ক্রিপস মিশন ভারতে আসে? কোন সালে ক্রিপস মিশন ভারতে আসে? তো সঠিক উত্তর হবে 1942 সালে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসেন। ক্রিপস মিশন ভারতে এসেছিলেন তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তো যখন 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল এবং ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো 1942 সালে ভারতের ভাইসরয় ছিলেন।
ভারতীয় সংবিধানে 43 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র সকল শ্রমিকদের জন্য একটি জীবন মজুরি এবং একটি শালীন জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে। এটি কোন নীতির উপর ভিত্তি করে নির্দেশাবলী? তো এটি কিন্তু গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে একটি নির্দেশাবলী। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত এই রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত রয়েছে বা ডিপিএসপি, ঠিক আছে। আর অনুচ্ছেদ 36 থেকে 51 এবং ভাগ 4-এ বলা রয়েছে। আর এই ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই ডিপিএসপি 3টি নীতির উপর ভিত্তি করে তৈরি। একটি গান্ধীবাদী নীতি, উদারতাবাদী এবং সমাজতান্ত্রিকবাদী, ঠিক আছে। উদারতাবাদী, গান্ধীবাদী এবং সমাজতান্ত্রিকবাদী এই নীতির উপর ভিত্তি করেই কিন্তু ডিপিএসপি তৈরি হয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের উত্তর জনসংখ্যা ছিল 121.1 কোটি, ঠিক আছে। 2011 সালের জনসংখ্যা আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি, যার মধ্যে কত শতাংশ মহিলা? তো এর মধ্যে ছিল 48.5% ছিল মহিলা, ঠিক আছে। 121.1 কোটির মধ্যে 48.5% ছিল মহিলা। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলোর মধ্যে কোনটি ধর্মের স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে ধারা 25 থেকে 28। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। তো এটি কিন্তু একটি মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 এবং ভাগ 3-এ কিন্তু বলা রয়েছে। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, ঠিক আছে। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 14 থেকে 18 সাম্যের অধিকার, 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, 23 ও 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 29 ও 30 সংস্কৃত শিক্ষার অধিকার এবং 32 ও 35 নম্বর অনুচ্ছেদ সংবিধানের প্রতিবিধানের অধিকার। কোন নৃত্যশৈলীর উৎপত্তি দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে? তো সঠিক উত্তর হবে কথাকলি এবং মোহিনীনাট্যম। কথাকলি এবং মোহিনীনাট্যম এই শাস্ত্রীয় নৃত্যটি, যার উৎপত্তি দক্ষিণ ভারতের রাজ্য কেরালা। প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ, রচিত প্রায় কত বছর আগে? প্রাচীনতম বেদ ঋগ্বেদ, যা রচিত 3500 বছর আগে বা 3500 বছর আগে। ঋগ্বেদ রচিত 3500 বছর আগে। একটি শেষ প্রশ্ন, একটি অভ্যন্তরীণ বাণিজ্য কৌশলে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করতে ব্যবহৃত দুটি প্রধান সুরক্ষা কী? তো দুটি প্রধান সুরক্ষা হলো শুল্ক এবং টুকরো বা ট্যারিফস অ্যান্ড কোটাস। ট্যারিফস অ্যান্ড কোটাস হলো সঠিক উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে। ধন্যবাদ।